একজন ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালাইজড হন। তাকে যে বেডে রাখা হয় তার পাশের বেডেই আরেকজন রোগী ছিলেন, যার পাশে একটা জানলা ছিল। সে ওই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতো এবং বাইরের দৃশ্য দেখত। দু একদিন থাকার পরে এই দুজন ব্যক্তির মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। যে ব্যক্তিটা জানলার ধারে ছিল সে মাঝে মধ্যেই পাশের ব্যক্তির সাথে কথা বলতো এবং পাশের ব্যক্তি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতো যে জানলার বাইরে কি রয়েছে, তুমি কি দেখতে পাও। তো জানলার ধারে যে ব্যক্তিটি ছিল সে রোজই নতুন নতুন এক একটা গল্প তাকে বলতো। গল্প মানে সে বাইরে যেটা দেখতো সেটাই বলতো। সে বলতো যে বাইরে একটা সুন্দর পার্ক রয়েছে, সেখানে বাচ্চারা খেলতে আসে রোজ বিকেলবেলা। পাশেই একটা মন্দির আছে, সেখানে মানুষজন পুজো দেয় এবং হাসি মুখে তারা তাদের মনস্কামনা জানিয়ে বাড়ি ফেরে। কিন্তু যে ব্যক্তি ওই জানলা থেকে দূরের বেডটায় ছিল সে জানলার বাইরে কি হচ্ছে সেগুলো দেখতে পেত না। তার মনে একটা আক্ষেপ ছিল। সে বারবার মনে করত যে ওর জায়গাটা যদি আমি পেতাম তাহলে আমি দেখতে পারতাম বাইরে কি হচ্ছে, আমার সময়টা ভালো কাটতো। সে ভাবতে লাগলো যে পাশের ব্যক্তি লাকি, ও ওই বেডটা পেয়েছে এবং ওখানে শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। একদিন রাতে জানলার কাছাকাছি থাকা ব্যক্তিটার প্রচন্ড কাশি হয় এবং তার থেকে শ্বাসকষ্ট শুরু হয়। ওই মুহূর্তে কোনো ডাক্তার বা নার্স ওই রুমে ছিল না, কিন্তু পাশের ব্যক্তি তখন জেগে রয়েছে। তার পাশেই একটা বাটন ছিল যেটা প্রেস করলে সে নার্স বা ডাক্তারকে ডাকতে পারত। কিন্তু ওই মোমেন্টে তার মধ্যে কিন্তু একটা খারাপ চিন্তা কাজ করলো এবং সে ওই বাটনটা প্রেস করলো না। এর ফলে জানলার কাছে থাকা ব্যক্তিটা মারা গেল। পরের দিন ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হলো এবং যে ব্যক্তি ওই জানলা থেকে দূরে ছিল সে নার্সকে রিকোয়েস্ট করলো যে তাকে যেন জানলার ধারে দিয়ে দেওয়া হয়। ওই বেডে যাওয়ার পরে সে যখন জানলা দিয়ে বাইরে তাকালো সে তো অবাক হয়ে গেল। সে দেখলো বাইরে না কোনো পার্ক আছে না কোনো মন্দির। জানলার সামনেই একটা বড় ভাঙা পাঁচিল, যেটা একটা বিশ্রী রূপ দান করেছে বাইরেটাকে, এবং জানলা দিয়ে এমন কোনো সুন্দর রূপ দেখা তো যাচ্ছেই না, বরং নোংরা আবর্জনা ভাঙা পাঁচিল এগুলোই দেখা যাচ্ছে। সে তখন রিয়েলাইজ করলো এতদিন ধরে তার পাশে থাকা ব্যক্তিটি তার ভালো লাগার জন্য ভালো ভালো গল্প বানিয়ে তাকে ন্যারেট করছিল। সে জানলা দিয়ে যে দৃশ্যগুলো দেখছিল সেগুলোকে লুকিয়ে রেখে নিজের মনের মতো করে ভালো স্টোরিজ তৈরি করে তার বন্ধুকে শোনাচ্ছিল, যাতে তার বন্ধুর ভালো লাগে। এই যে স্টোরিটা আমি শেয়ার করলাম সেটা কালেক্ট করা হয়েছে হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই এই বইটা থেকে। অথর রবিন শর্মা, যিনি দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি, দ্য 5 AM ক্লাব এই ফেমাস বইগুলো লিখেছেন। অথর এই বইটাতে অসাধারণ কিছু সাজেশনস আমাদের জন্য দিয়েছেন, যার মধ্যে থেকে বেস্ট কিছু সাজেশনস আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। অথরের প্রথম সাজেশন, ডিসকভার ইয়োর কলিং। অথর যখন ছোট ছিলেন তার বাবা একদিন একটা অসাধারণ কথা বলেন তাকে। তিনি বলেন, মাই সান, যেদিন তুমি জন্মেছিলে সেদিন তুমি কেঁদেছিলে, কিন্তু সবাই আনন্দ করেছিল, সেদিন সবাই হেসেছিল। তোমার জীবনটা তুমি এমন করে বাঁচো যেদিন তুমি মারা যাবে সেদিন যাতে তুমি হাসতে পারো আর সবাই তোমার জন্য কাঁদে। আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের হাতে যখন মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইমেইলের মতো টুলসগুলো রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে কানেক্ট করতে পারি, তা সত্ত্বেও আমাদের মধ্যে বা হিউম্যান বিংসের মধ্যে যে কানেকশন সেটা কিন্তু অনেক বেশি পলকা হয়ে গেছে, বা আজকের যুগে দাঁড়িয়ে আমরা একে অপরের থেকে কিন্তু অনেক বেশি ডিসকানেক্টেড। আমরা আজকাল এরকম ছবি প্রায়ই দেখতে পাই যে কোনো একটা বন্ধুদের গ্রুপ বসে রয়েছে, তারা একে অপরের মধ্যে কথা বলার পরিবর্তে যে যার মতো ফোন নিয়ে ঘাঁটছে বা যে যার মতো ফোনে ব্যস্ত। তো এরকম পরিস্থিতিতে অথর আমাদেরকে নিজেদেরকে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে বলছেন। অথর বলছেন, তুমি নিজেকে জিজ্ঞেস করো, হাউ মেনি লাইভস উইল ইউ টাচ while you have the privilege to walk this planet? অর্থাৎ তুমি নিজেকে প্রশ্ন করো যে এই পৃথিবীতে যখন তুমি এসছো তখন কতজন মানুষের লাইফে তুমি কিছু ভ্যালু অ্যাড করে যেতে পারছো, বা কতজন মানুষের মুখে তুমি হাসি ফোটাতে পারছো। তিনি বলছেন, তুমি নিজেকে প্রশ্ন করো যে নেক্সট জেনারেশন তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে, যারা তোমাকে ফলো করছে সেই নেক্সট জেনারেশনের উপর তোমার কি ইম্প্যাক্ট থাকবে। আমাদের প্রত্যেকেরই কিছু ইউনিক কোয়ালিটিস থাকে, আমরা প্রত্যেকেই কিছু না কিছুতে ভালো হই। বলতে পারো আমাদের প্রত্যেকেরই একটা ইউএসপি থাকে।
আমাদের লাইফের যে অবজেক্টিভ বা পারপাস এগুলো ফুলফিল করার মধ্যে দিয়েই আমাদের লাইফের যে হাইয়েস্ট পোটেনশিয়াল সেটা আমরা অ্যাচিভ করি এবং তার সাথে আমাদের লাইফের চারপাশে যারা থাকেন তাদের লাইফেও কিছু ভ্যালু অ্যাড করতে পারি। তাই অথর সাজেস্ট করছেন, ব্রিং মোর অফ ইউর সেলফ ইন টু ওয়ার্ক অ্যান্ড ডু দ্য থিংস দ্যাট ইউ ডু বেস্ট। অর্থাৎ তুমি সেই কাজটা করো যেখানে তুমি বেস্ট পারফর্ম করতে পারো। অর্থাৎ যে কাজটায় তুমি বেস্ট, যে স্কিলটায় তুমি বেস্ট পারফর্ম করো সেই কাজটায় তুমি নিজের 100% দিয়ে নিজেকে নিয়োজিত করো এবং তার মধ্যে দিয়ে অন্যদের লাইফেও কিছু ভ্যালু অ্যাড করে যাও। নেক্সট পয়েন্ট, অনার ইউর পাস্ট। অথর বলছেন আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পাস্ট লাইফকে সম্মান দেওয়ার, কারণ আমরা পাস্ট লাইফ থেকে অনেক লেসন্স পাই। কিন্তু প্রেজেন্ট মোমেন্টে থেকে পাস্ট লাইফ নিয়ে সবসময় চিন্তা করাটা উচিত নয়। এভরি সেকেন্ড ইউ ডুয়েল অন ইউর পাস্ট ইউ স্টিল টাইম ফ্রম ইউর ফিউচার। যে মুহূর্তগুলোতে তুমি বসে তোমার পাস্ট লাইফ নিয়ে চিন্তা করছো বা ওভার থিঙ্ক করছো, সেই টাইমটা কিন্তু তোমার ফিউচার থেকে টাইম কেটে নিচ্ছে। দেখো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো কিছু করার নেই না, তাই সেটা নিয়ে ওভার থিঙ্ক করেও কোনো লাভ নেই। হ্যাঁ, যেগুলো হয়েছে সেগুলো থেকে আমরা লেসন্স নিতে পারি, যাতে কিনা আমাদের মধ্যে মোর অ্যাওয়ারনেস, এনলাইটেনমেন্ট এগুলো তৈরি হয়। কিন্তু তার মানে এই নয় যে পাস্ট লাইফগুলোকে নিয়ে আমরা সবসময় ওভার থিঙ্ক করবো বা আমাদের পাস্ট লাইফ নিয়ে আমরা সবসময় চিন্তা করব, চিন্তায় ডুবে যাব এবং আমাদের প্রেজেন্ট মোমেন্টকে স্পয়েল করে দেবো। একজন গ্রিক ফিলোসফার বলেছেন, লাইফস গ্রেটেস্ট সেটব্যাকস রিভিল বিগেস্ট অপরচুনিটিস। তুমি তোমার লাইফে যদি প্রচুর সাফার করে থাকো তাহলে এটা মনে রাখতে হবে যে তোমার লাইফের কিছু বিগার পারপাস আছে। সেই বিগার পারপাসটা রিয়েলাইজ করার জন্য বা অ্যাচিভ করার জন্য তোমার মধ্যে যে কোয়ালিটিস বা উইজডমগুলো দরকার সেটা কিন্তু তোমার এই সাফারিং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। একটা দারুণ কোট আমার মনে আসছে এই মুহূর্তে, সাকসেস ইজ ফলিং 9 টাইমস অ্যান্ড গেটিং আপ 10। অর্থাৎ 9 বার পড়ে গিয়েও 10 বারের বার উঠে দাঁড়ানোর নামই হচ্ছে সাকসেস। নেক্সট পয়েন্ট, লার্ন টু সে নো গ্রেসফুলি। মানে আনন্দের সাথে না বলতে শেখো। আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেখানে না বলাটাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভলি নেওয়া হয়। কিন্তু আমরা যদি সঠিক জায়গায় না বলতে না জানি তাহলে আমাদের লাইফের প্রায়োরিটিসগুলোকে আমরা কখনোই মূল্য দিতে পারবো না। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি বইটাতে অথর একটা অসাধারণ কথা বলেছেন, ইফ ইউর প্রায়োরিটিস ডোন্ট গেট শিডিউলড ইনটু ইউর প্ল্যানার, আদার পিপলস প্রায়োরিটিস উড গেট পুট ইনটু ইউর প্ল্যানার। অর্থাৎ তুমি তোমার প্রায়োরিটিসগুলোকে যদি তোমার শিডিউলে না রাখতে পারো তাহলে অন্যের প্রায়োরিটিস তোমার শিডিউলে ঢুকে পড়বে। কোনো একটা দেশে একজন মানুষ তলোয়ার বানানোতে এক্সপার্ট ছিলেন। তিনি তার 90 বছর বয়সে এসেও তার এই এক্সপার্টিস ধরে রেখেছিলেন এবং অত্যন্ত নিপুণতার সাথে এই বয়সে এসেও তিনি তলোয়ার বানাতেন। তো তার এই এক্সপার্টিস দেখে রাজা অবাক হয়ে যায়। রাজা একদিন তার কাছে যায় তার এই সিক্রেট জানার জন্য। রাজা তাকে প্রশ্ন করে, এই বয়সে এসেও আপনি কি করে এত নৈপুণ্যের সাথে এই কাজটা করে চলেছেন, যেখানে আপনি যখন এই কাজটা করেন বা যখন তরোয়াল তৈরি করেন তখন আপনার হাত একবারও স্লিপ করে না। তখন তিনি রাজার দিকে তাকিয়ে হেসে বলেন, রাজামশাই, আমি 20 বছর বয়স থেকে তলোয়ার বানানো শুরু করেছি এবং আমার জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল তলোয়ার বানানো। আমি অন্য আর কোনো কাজে ফোকাস করিনি। আমি নিজের সমস্ত ফোকাস আমার তলোয়ার বানানোর কাজে দিয়েছি। আমি আমার সমস্ত এনার্জি দিয়ে আমার এই আর্টটাকে নার্চার করেছি এবং দীর্ঘদিন ধরে আমি এই জিনিসটা আস্তে 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 ডেভেলপ করেছি। এটা একদিনে পসিবল হয়নি। অ্যাকচুয়ালি এফেক্টিভ পিপল কনসেন্ট্রেট অন দেয়ার এরিয়াজ অফ এক্সেলেন্স অ্যান্ড দ্য থিংস দে ডু বেস্ট। সাকসেসফুল মানুষরা সবসময় হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিসের উপর ফোকাস করেন। তারা জানেন তারা কোন জায়গাটাতে বেস্ট। তারা সেই সমস্ত জায়গাতে নিজেদের ফোকাসটাকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দেন। তারা জানেন কিভাবে লাইফের প্রায়োরিটিসগুলোকে মূল্য দিতে হয়। তারা জানেন লাইফের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কিভাবে না বলতে হয়। নেক্সট পয়েন্ট, প্র্যাকটিস ফরগিভনেস। আমরা আমাদের জীবনে নানান রকমের মানুষের সাথে মিশি। এই জীবন পথে অনেক সময় আমাদের খারাপ মানুষের সাথেও পরিচয় হয়ে যায়, টক্সিক মানুষের সাথেও পরিচয় হয়ে যায় এবং তাদের কাছ থেকে আমরা এমন কিছু কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্সেস লাভ করি যেগুলো আমরা কখনো ভুলতে পারি না। আমরা তাদেরকে কখনোই ক্ষমা করে উঠতে পারি না। অথর বলছেন, আমরা যদি কাউকে ক্ষমা করে না দিই তাহলে তাদেরকে আমরা বয়ে নিয়ে বেড়াই, তাদের চিন্তা আমরা বয়ে নিয়ে বেড়াই এবং তারা আমাদের লাইফ থেকে এনার্জি, উৎসাহ এগুলো সব ড্রেন করে নেয়। এর থেকে আমরা যদি তাদেরকে ক্ষমা করে দিই
তাহলে আমরা কিন্তু তাদের এই চিন্তা থেকে মুক্ত হয়ে যেতে পারি এবং নিজেদের লাইফের উপর ফোকাস করতে পারি। অথর মনে করেন যে ফরগিভনেস এমনই একটা জিনিস যেটা তোমার কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করতে পারে। আমি জানি এটা বলা ভীষণই ইজি, কিন্তু করাটা খুবই শক্ত। কিন্তু বিলিভ মি, আমিও নিজে এরকম ধরনের এক্সপিরিয়েন্সেস ফেস করেছি। আমিও টক্সিক মানুষদের কাছ থেকে হার্ট হয়েছি, বিভিন্ন রকম আঘাত পেয়েছি, কিন্তু তাদেরকে ক্ষমা করে দেওয়ার পরে আমি ভিতর থেকে অনেক হালকা হয়ে গেছি। তুমি যখন কারোর প্রতি গ্রাজেস বা রাগ বা ক্ষোভ পুষে রাখবে, তখন তার চিন্তা তোমার মধ্যে ঘুরতে থাকবে। সে তোমার সাথে কি কি খারাপ করেছে সেই জিনিসগুলো তোমার মাথায় বারবার করে ঘুরবে। কিন্তু আমি দেখেছি এই ডিফিকাল্টিটা অতিক্রম করে আমি যখনই তাকে ফরগিভ করে দিচ্ছি, তখন কিন্তু আমি ভিতর থেকে অনেক বেশি শান্তি পাচ্ছি এবং আমি পুরনো কথা ভুলে নতুন যে জিনিসগুলো আমার সাথে ঘটছে সেগুলোর উপর ফোকাস করতে পারছি। হ্যাঁ, সে যেন আমার লাইফে ফার্দার আর কোনো টক্সিসিটি অ্যাড করতে না পারে, সে যেন আমাকে ফার্দার হার্ট করতে না পারে, এইগুলো আমি খেয়াল রাখবো। যেগুলো আমার সাথে হয়েছে ডেফিনেটলি আমি সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে সবসময় নিজের মনের মধ্যে বয়ে বেড়াবো, আমি তার প্রতি ক্ষোভ পুষে রেখে নিজেকেই কষ্ট দেব। লাস্ট পয়েন্ট, ডোন্ট ফিনিশ এভরি বুক ইউ স্টার্ট। ফ্রান্সিস বেকন বলেছেন, সাম বুকস আর টু বি টেস্টেড, সাম টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ আদার্স টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। অর্থাৎ কিছু বই আছে যেগুলো আমরা নর্মালি পড়বো, কিছু বই আছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা একটু কিউরিসিটির সাথে পড়বো, আর কিছু বই যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একেবারে গুলে খাবো। রবিন শর্মা নিজে একজন লেখক হয়েও আমাদেরকে সাজেস্ট করছেন যে কোনো একটা বইয়ের প্রথম কয়েকটা চ্যাপ্টার পড়ার পরে আমাদের যদি মনে হয় যে আমরা এই বইটাতে ইন্টারেস্ট পাচ্ছি না বা বইটা আমাদের ভালো লাগছে না, তাহলে আমরা নির্দ্বিধায় ওই বইটা সরিয়ে রেখে অন্য একটা বইতে সুইচ করতে পারি এবং আমাদের টাইমকে বেটার ইউটিলাইজ করতে পারি। আমি নিজেও যেহেতু প্রচুর নন ফিকশনাল বুকস পড়ি, এই প্রবলেমটা আমি অনেকবার ফেস করেছি। পড়তে পড়তে হয়তো ভালো লাগছে না, কিন্তু একটা ফিয়ার অফ মিসিং আউট কাজ করে বা ফোমো কাজ করে, যাতে মনে হয় আরে এই বইটা পুরো কমপ্লিট না করলে হয়তো ঠিক হবে না। কিন্তু যেদিন থেকে আমি এই লাইনটা পড়েছি সেদিন থেকে কিন্তু আমার মধ্যে আর কোনো দ্বিধা কাজ করে না। আমার ভালো না লাগলে আমি সেই বইটা রেখে অন্য বইতে সুইচ করে যাই। তো আজ আমি এই বইটা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইটস তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও অথর এখানে অনেকগুলো সাজেশনস দিয়েছেন, তার মধ্যে থেকে যে 5টা আমার বেস্ট লেগেছে আমি সেগুলো আজকে শেয়ার করলাম। তোমরা যদি বাকি সাজেশনস গুলো সম্পর্কেও জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে অন্য আরেকটা ভিডিওতে এগুলোকে ইনক্লুড করে নেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স।